নতুন কর্মসপ্তাহ শুরু হলো আজ। দেশের অর্থনীতি একটি আনকরা সপ্তাহ শুরুর আগে কোন অবস্থানে আছে? কাঁচাবাজার, বন্দর থেকে শুরু করে ব্যাংকপাড়া, সেই তথ্য জানাতেই আমাদের আয়োজন বৌনি। পুরো আয়োজনের সঙ্গে আছি আমি সাজিদ আরাফাত। শুরুতে জানব ব্যাংকের মূলধন ঘাটতির খবর। চলতি বছরের মার্চ শেষে মূলধন ঘাটতিতে পড়েছে দেশের 23টি ব্যাংক। এমন অবস্থায় ব্যাংক খাতে মূলধন সংরক্ষণে দক্ষিণ এশিয়ার সবচেয়ে খারাপ অবস্থানে রয়েছে বাংলাদেশ। সেই চিত্র আমরা এক নজরে দেখে আসতে চাই যে কি অবস্থানে রয়েছে বাংলাদেশ। দেখে আসতে চাই যে যেটি বলছিলাম, বাংলাদেশ দক্ষিণ এশিয়ার সবচেয়ে খারাপ অবস্থায় বাংলাদেশ রয়েছে, যেটি বলছিলাম আমরা। এমন অবস্থায় ব্যাংক খাতের যে দক্ষিণ এশিয়ার দেশগুলো আমরা দেখে নেই এক নজরে। পাকিস্তান দেখতে পাচ্ছি 2022 সাল, 23 সাল, 24 সাল, তিনটি সালকে যদি ব্যাখ্যা বিশ্লেষণ করতে যাই, পাকিস্তান 16.6 ছিল, সেটি 2023 সালে 16.7 এবং 2024-এ 20.6 দেখছি আমরা। এরপরে শ্রীলঙ্কার অবস্থান রয়েছে 16.2, 2023-এ যেটি ছিল 18.4 এবং 2024-এও অপরিবর্তিত অবস্থায় রয়েছে 18.4। ভারতের অবস্থা দেখছি আমরা 16, 2022 সালে ছিল, সেটি 2024-এ 16.7 এবং বাংলাদেশের অবস্থান যেটি বলছিলাম যে একেবারে নিম্নগামী, সেটি 11.83 ছিল 2022-এ, 2023-এ 11.64 এবং 2024-এ এসে আমরা দেখছি 3.8-এ দেখছি আমরা অবস্থান করছে। আমরা পরবর্তীতে দেখে নিতে চাই দক্ষিণ এশিয়ার সবচেয়ে যে বিষয়গুলো রয়েছে সেটি দেখছিলাম। এই পর্যায়ে বন্ধ হচ্ছে 9টি আর্থিক প্রতিষ্ঠান। আমানতকারীদের টাকা ফেরত দিতে না পারা, উচ্চ খেলাপি ঋণ এবং মূলধন ঘাটতির সূচক ভিত্তি করে 9টি আর্থিক প্রতিষ্ঠানকে বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সেটি আমরা এক নজরে দেখে আসতে চাই। 9টি আর্থিক প্রতিষ্ঠান বন্ধের যে তালিকায় রয়েছে: পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এবং আভিভা ফাইন্যান্স, FAS ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, ফার ইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট। এবং যে 9টি আর্থিক প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত, সেটি আমরা বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী বলছিলাম এবং বেশ আরও কয়েকটি এই তালিকায় রয়েছে। আমরা দেখে আসতে চাই সেই তালিকায় যে নামগুলো রয়েছে: বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স, GSP ফাইন্যান্স কোম্পানি এবং সবশেষ দেখতে পাচ্ছি প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। যে 9টি আর্থিক প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটি আমরা এক নজরে দেখছিলাম। পরিবেশ, সামাজিক ও সুশাসন মানদণ্ডে কর্পোরেট খাতে টেকসই উন্নয়নের ক্ষেত্রে শক্ত অবস্থানে রয়েছে দেশের 11টি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানগুলোর মধ্যে লাফার্জ হোলসিম বাংলাদেশ সামগ্রিকভাবে চতুর্থ অবস্থানে থাকলেও সুশাসন প্রতিষ্ঠায় রয়েছে শীর্ষ অবস্থানে। আমরা সেই চিত্রটি একটু দেখে আসতে চাই। টেকসই উন্নয়নে আমরা এখানে পয়েন্টগুলো দেখছিলাম। লাফার্জ হোলসিম বাংলাদেশ 3.21 সর্বশীর্ষ অবস্থান করছে এবং পরবর্তীতে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক 3.07 তাদের পয়েন্ট এবং MJL বাংলাদেশ রয়েছে তৃতীয় অবস্থানে। একই ধারাবাহিকতায় ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ, IDLC ফাইন্যান্স, গ্রামীণ ফোন, ওয়ালটন 2.57 দেখছি আমরা পয়েন্ট। BSRM স্টিলস রয়েছে, তারপরে পরবর্তীতে রয়েছে মার্কেন্টাইল ব্যাংক এবং সবশেষে রয়েছে সিটি ব্যাংক, যারা 2.33 যাদের স্কোর আমরা দেখে নিলাম। এ পর্যায়ে মুদ্রাবাজারের খবর জানবো। ডলারের দাম বাজার ভিত্তিক করার পরও খোলা বাজারে দাম কেন্দ্রীয় ব্যাংকের দেয়া মধ্যবর্তী দামের চেয়ে এখনও বেশি দামে বিক্রি হচ্ছে। সেটি আমরা দেখে আসতে চাই যে ডলারের যে মুদ্রাবাজার, ডলারের দরদাম কোনটি কত দামে কেনা হচ্ছে, বিক্রি করা হচ্ছে, সেটি আমরা দেখে আসতে চাই। মার্কিন ডলার ক্রয় মূল্য 121.69 এবং বিক্রয় মূল্য 121.80 টাকায়। ইউরোর ক্ষেত্রে আমরা দেখছি 142.56 টাকায় ক্রয় মূল্য এবং 142.73 বিক্রয় মূল্য। পাউন্ড দেখে আসতে চাই 164.55 টাকায় ক্রয় হচ্ছে এবং বিক্রয় মূল্য 164.81। পরবর্তীতে রুপি
দেখলাম। এরপরে অস্ট্রেলিয়ান ডলার আমরা দেখতে চাই, ক্রয় মূল্য ৭৮.৯৫, বিক্রয় মূল্য ৭৯.০৭। সিঙ্গাপুর ডলার ৯৪.৯৪, বিক্রয় মূল্য দেখতে পাচ্ছি ৯৫.০৭। কানাডিয়ান ডলার ৮৮ টাকা, ক্রয় মূল্য ৮৮.০১, বিক্রয় মূল্য। একইভাবে আমরা শ্রীলঙ্কান রুপি দেখতে পাচ্ছি ২.৪৭ টাকা ক্রয় মূল্য এবং ২.৪৮ টাকায় বিক্রি হচ্ছে। এ পর্যায়ে দেখে নিতে চাই চালের বাজারের খবরাখবর। শুল্কমুক্ত চাল আমদানির প্রভাব এখনও পড়েনি খোলা বাজারে। গেল ১০ দিনে হিলি স্থলবন্দর দিয়ে ৩৯৯ ট্রাকে ভারত থেকে আমদানি হয়েছে ১৭,৩৬০ টন চাল। আমরা দেখে আসতে চাই চালের বাজারের যে বর্তমান পরিস্থিতি, সেটি মিনিকেট চাল আমরা দেখছি বর্তমান মূল্য ৭৫ থেকে ৮৫। এক মাস আগে যেটি বেশ খানিকটা কম ছিল, ৫৫ থেকে ৬৫ টাকা, এবং এক বছর আগে এটির দাম ছিল ১০০ টাকারও উপরে। মাসিক মূল্যবৃদ্ধি আমরা দেখছি ৩৩.৩৩%, বাৎসরিক মূল্যবৃদ্ধি ঋণাত্মক অর্থাৎ নেগেটিভ রয়েছে, কম রয়েছে ২৭.২৭%। আঠাশ চালের ক্ষেত্রে আমরা দেখছি বর্তমান মূল্য ২৫ থেকে ৩০ টাকা, এবং এক মাস আগে অভিন্ন দাম ছিল, একই দাম ২৫ থেকে ৩০ টাকা। এটির মাসিক মূল্যবৃদ্ধি ০% দেখছি, এবং বাৎসরিক মূল্যবৃদ্ধি -৪৭.৬২। স্বর্ণা চালের ক্ষেত্রে আমরা দেখছি বর্তমান মূল্য ১৮০ থেকে ১৯০ টাকা, যেটি এক মাস আগে ছিল ১৮৫ থেকে ১৯০ টাকা, এবং এক বছর আগের হিসেব যদি আমরা দেখি ১৬৫ থেকে ১৬৭ টাকা, অর্থাৎ বেশ খানিকটা দাম বেড়েছে। মাসিক মূল্যবৃদ্ধি আমরা দেখছি 0.৮০% বেড়েছে, এবং বাৎসরিক মূল্যবৃদ্ধি দেখতে পাচ্ছি ১৩.৮৬%। এটি টিসিবির যে তথ্য, সেই টিসিবির তথ্য নিয়ে আমরা এই দরদামের বিষয়টি দেখছিলাম। এ পর্যায়ে দেখে নিতে চাই বাড়তি রয়েছে মাছ, মাংস, পেঁয়াজ সহ ডিমের যে নিত্যপণ্যের বাজার, সেটি বাড়তি রয়েছে, এবং যার কারণে বেড়েই চলেছে খাদ্য মূল্যস্ফীতি। এসব নিয়ে যে তথ্যচিত্র আছে সেটি আমরা দেখব। এ পর্যায়ে লাগামহীন বাজার আমরা দেখছি, চালের বাজার যেমন দেখছিলাম, একইভাবে পেঁয়াজ, আলু, সয়াবিন তেল। পেঁয়াজের ক্ষেত্রে আমরা দেখছি বর্তমান মূল্য ৭৫ থেকে ৮৫ টাকা, এক মাস আগে ৫৫ থেকে ৬৫ টাকা ছিল, এবং মাসিক মূল্য বৃদ্ধি দেখছি আমরা ৩৩.৩৩%। এবং আলুর ক্ষেত্রে দাম দেখছি বর্তমান মূল্য ২৫ থেকে ৩০ টাকা, যেটি এক মাস আগেও একই দাম ছিল ২৫ থেকে ৩০। এক বছর আগে বেশ খানিকটা দাম বেশি ছিল ৫০ থেকে ৫৫ টাকায়। মাসিক মূল্য বৃদ্ধি ০% দেখছি, এবং বাৎসরিক মূল্য বৃদ্ধি -৪৭.৬২। সয়াবিন তেল বোতলজাত যেটি, সেটির বর্তমান মূল্য ১৮০ থেকে ১৯০ টাকা, যেটি এক মাস আগে ছিল ১৮৫ থেকে ১৯০ টাকায়। যেটি বাৎসরিক মূল্য বৃদ্ধি আমরা দেখছি ১৩.৮৬% বৃদ্ধি পেয়েছে। এবং ডিম, ফার্মের মুরগির ডিম, যেটি নিত্যদিনের একেবারে চাহিদার শীর্ষে থাকে, সেটি আমরা দেখছি বর্তমান মূল্য ৪৫ থেকে ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে, এবং এক মাস আগে সেটি ছিল ৩৬ থেকে ৪৬ টাকা, অর্থাৎ বেশ খানিকটা দাম বেড়েছে আমরা দেখছি, যেটি এক বছর আগে ৫০ থেকে ৫২ টাকা ছিল, এবং বাৎসরিক মূল্যবৃদ্ধি আমরা দেখছি -৬.৮৬। তবে মাসিক মূল্যবৃদ্ধি অনেকটাই বৃদ্ধি পেয়েছে, ১৩.১০% আমরা দেখতে পাচ্ছি। এবং ইলিশের ক্ষেত্রে সর্বোচ্চ বর্তমান মূল্য আমরা দেখছি ২২০০ টাকা পর্যন্ত, এবং এক মাস আগে সেটি ২০০০ টাকা ছিল, এক বছর আগে ১৬০০ টাকা ছিল। এটির মাসিক মূল্যবৃদ্ধির হার বেড়ে দাঁড়িয়েছে ৩.৩৩%, এবং বাৎসরিক মূল্যবৃদ্ধি দেখছি ২৯.১৭। এ পর্যায়ে দেখে নেব চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সবশেষ অবস্থা। সরাসরি দেখে নেব ডিএসসির ওয়েবসাইট থেকে। আমরা দেখে আসতে চাই। আমরা মূলত জানি দুপুর ২:৩০ পর্যন্ত লেনদেন হয়। আমরা ১:৪০ সে দেখছি যে ডিএসসি এক্স ইন্ডেক্সে লেনদেনের পরিমাণ দেখছি আমরা ৫,৩৯৫ পয়েন্ট। ডিএসসিএস ইন্ডেক্স, যেটি সরিয়া ভিত্তিক যে লেনদেন, সেটি দেখছি ১,১৮৩ পয়েন্ট, এবং ডিএস30 ইন্ডেক্স ২,১০৪ পয়েন্ট দেখছি আমরা, এবং ৯০৩ আমরা দেখছি সবশেষ লেনদেনের যে পরিমাণ ১৯২টি কোম্পানির লেনদেনের যে বিষয় দেখছি এখানে বেড়েছে, এবং কমেছে ১৬৫টি কোম্পানির লেনদেন, এবং অপরিবর্তিত রয়েছে ৪২টি কোম্পানির যে লেনদেন সেটি। এবং
উপরে যেটি বলছিলাম ডিএসসিএক্স ইন্ডেক্সের কিন্তু আমরা ঊর্ধ্বমুখী দেখছি 0.38 পয়েন্ট দেখছি, এবং ডিএসসিএক্স ইন্ডেক্সেও কিন্তু আমরা ঊর্ধ্বমুখী দেখছি। ডিএস30 ইন্ডেক্সেও কিন্তু 0.71% আমরা দেখছি যে ঊর্ধ্বমুখী রয়েছে, এবং 2:30 পর্যন্ত এটি চলবে এবং সবশেষ হয়তো এই লেনদেন আরও কিছুটা বাড়বে বলে আমরা ধারণা করছি। এদিকে চলতি সপ্তাহে বেশ কিছু কোম্পানি বার্ষিক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। এক নজরে সেই বিষয়টি আমরা দেখে আসতে চাই যে কোন কোন কোম্পানির যে বার্ষিক পর্ষদ সভা সেটি কবে কবে হবে। আমরা দেখছি 26 আগস্ট 2025 সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড তাদের বার্ষিক পর্ষদ সভা। সিটি ব্যাংক প্রাইভেট লিমিটেড 26 আগস্ট। আইবিএল মুদারাবা তারা দিয়েছে 26 আগস্ট 2025 তাদের বার্ষিক পর্ষদ সভা হবে। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড তাদেরও একই তারিখে 26 আগস্ট, এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি তারাও 26 আগস্ট 2025 তাদের যে বার্ষিক পর্ষদ সভা সেটি ঘোষণা করেছে। 6 দিন ধরে অনুমতি না পাওয়ায় বন্ধ রয়েছে পেঁয়াজ আমদানি। এই সুযোগে বন্দর ও খুচরা বাজারে কেজিতে 8 টাকা থেকে 10 টাকা বেড়েছে সব ধরনের পেঁয়াজের দাম। এনে বিস্তারিত জানাতে হিলি স্থলবন্দর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল রানা। রানা, আমদানির অনুমতি না দেওয়ার কারণ কি, এ নিয়ে সংশ্লিষ্টরা কি বলছেন? অনুমতি না দেবার কারণ যেটি সেটি এখনো সুস্পষ্ট করে যে বাণিজ্য মন্ত্রণালয় কিংবা যারা কৃষি মন্ত্রণালয় থেকে যে অনুমোদন দেওয়া হয় সেখান থেকে কোনো সুস্পষ্ট নির্দেশনা বা কারণ কিন্তু এখনো ব্যবসায়ীদেরকে জানানো হয়নি। তবে আমদানির যে অনুমতিটা শুরুর দিকে সরকার দিয়েছিলেন, তারপর থেকে পেঁয়াজের বাজারে যে দাম সেটি কিন্তু কিছুটা নিয়ন্ত্রণে এসেছিল। আমরা দেখেছিলাম যে দেশীয় পেঁয়াজ যেটি 80 টাকা কেজি দরে বিক্রি হয়েছিল সেটি 60 টাকাতে এসে নেমেছিল এবং 60 টাকা দরে বিক্রি হয়েছিল, এবং ভারতীয় যে পেঁয়াজগুলো আমদানি হচ্ছিল সেটি আমরা দেখেছি যে 45 থেকে 50 টাকার মধ্যে বিক্রি হচ্ছিল। সবকিছু মিলেই পেঁয়াজের বাজারে একটা নিয়ন্ত্রণ চলে আসছিল এবং আরো কমার সম্ভাবনা ছিল বলে কিন্তু ব্যবসায়ীরা আমাদেরকে বলেছিলেন। তবে আমদানি শুরু 2 দিনের মাথায় 19 আগস্ট আইপি হঠাৎ করে দেওয়া বন্ধ করে দেয় বাণিজ্য মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়, যার কারণে আমদানিকারকরা কিন্তু আর ভারত থেকে পেঁয়াজ আমদানি করতে পারছে না। এর ফলে যেটি হয়েছে যে এখন পেঁয়াজ আমদানিটা বন্ধ রয়েছে, যার প্রভাব কিন্তু বাজারে আমরা পড়েছে বলে আমরা দেখেছি। যেটি 50 টাকা দরে পেঁয়াজ কেজিতে বিক্রি হয়েছিল বন্দরে, সেটি এখন 55 টাকা বিক্রি হচ্ছে। 55 টাকা কেজি দরে যে নাসিক পেঁয়াজ বিক্রি হয়েছিল সেটি এখনো 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া আমরা দেশি পেঁয়াজের যে প্রেক্ষাপটটা দেখছি যে দেশি পেঁয়াজের সবচেয়ে বেশি দাম বেড়েছে, কারণ আমরা যে পেঁয়াজটি 65 টাকা কেজি দরে বিক্রি করতে দেখেছি সেটি এখন মান ভেদে 75 থেকে 80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এখন ব্যবসায়ীরা যেটি বলছেন যে আসলে সরকারের এই হঠাৎ সিদ্ধান্তের কারণে আসলে বাণিজ্য গতিতে যেমন তাদের একটা প্রভাব পড়েছে, পাশাপাশি বাজারে যে নিয়ন্ত্রণে আসার কথা সেটি কিন্তু আসছে না, বরং উল্টো চিত্র এখন কিন্তু বাজারে দেখা যাচ্ছে। এবং এখন পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে ৭৭ টাকা প্রায় 2000 মেট্রিক টনের মতন পেঁয়াজ আমদানি হয়েছে, এবং আমদানি কিন্তু পেঁয়াজগুলো বাজারে সরবরাহ করা হয়েছে। আর মাত্র 2-1টি ট্রাক কিন্তু আপনি দেখছেন ক্যামেরার মাধ্যমে যে 2-1টি ট্রাকে পেঁয়াজ কিন্তু বন্দরে আছে, যেটি বেশ চড়া দামে বিক্রির অপেক্ষায় রয়েছে বলে কিন্তু আমরা জেনেছি। এবং আজকে সেই পেঁয়াজগুলো দরদাম যেটি হচ্ছে ৭৭ টাকা কেজি ধরে আমদানি কিন্তু পেঁয়াজটি কিন্তু দরদাম হচ্ছে। এবং এই পেঁয়াজগুলো হয়তো যদি না প্রবেশ করে নতুন করে আমদানি না হয় সেক্ষেত্রে আরো চড়া দামে বিক্রি হতে পারে পেঁয়াজ বলে কিন্তু ব্যবসায়ী বলছে। তো এই ছিল সাজিদ আমার কাছে হিলি থেকে পেঁয়াজ আমদানি দরদাম নিয়ে সর্বশেষ পরিস্থিতি। এদিকে আমদানির অনুমতি না পাওয়ায় বাজারে বাড়ছে পেঁয়াজের সংকট, যার প্রভাব পড়ছে রাজধানীর বাইরের বাজারগুলোতে। এ নিয়ে বিস্তারিত জানাতে বগুড়ার রাজাবাজার থেকে এই মুহূর্তে যুক্ত হবেন সহকর্মী মাজেদুর রহমান। মাজেদ, বাজারে পেঁয়াজ সরবরাহ কেমন দেখছেন সেখানে, এবং প্রতি কেজি পেঁয়াজ কত টাকায় বিক্রি হচ্ছে, ক্রেতারা কি বলছেন? হ্যাঁ সাজিদ, কিছুদিন আগে কিন্তু পেঁয়াজ 40 থেকে 50 টাকা কেজি ধরে বিক্রি হয়েছে 15 দিন আগে, কিন্তু আজকে যে বাজারটি সেটি হলো দেশি পেঁয়াজ 75 থেকে 80 টাকা এবং ইন্ডিয়ান পেঁয়াজ 65 টাকা কেজি দরে কিন্তু বিক্রি হচ্ছে। আর এখানে ব্যবসায়ীরা যেটি বলছিল কিছুদিন আগে যে আমদানিপত্র খোলার অনুমতি দিয়েছিল সরকার, সেখানে প্রত্যেকটি আমদানিকারক কিন্তু 30 মেট্রিক টন পেঁয়াজ আমদানি করতে পারবে এরকমই বলা হয়েছিল। এরপরে তারা কিন্তু অনেক কিছু আমদানি
করেছিল, অনেক পেঁয়াজে আমদানির জন্য চাহিদাপত্র দিয়েছিল, কিন্তু মাঝপথে অর্থাৎ আজ থেকে 7 দিন আগে কিন্তু পেঁয়াজের যে আমদানিপত্র সেটি কিন্তু আবার তুলে নেওয়া হয়। অর্থাৎ এখন নতুন করে কোনো আমদানিপত্র না দেওয়ার কারণে পেঁয়াজের যে বাজার কমার কথা ছিল সেটি কিন্তু একটা সংকটে পড়েছে। বর্তমানে যে পেঁয়াজটি 65 টাকায়, দেশি পেঁয়াজটি 65 টাকা এবং ইন্ডিয়ান পেঁয়াজটি সেটি 55 টাকা নেমে আসছিলো, কিন্তু সেটি কিন্তু আস্তে আস্তে কিন্তু ওই বাজারে আছে কিংবা একটু বাজার বেড়েছে। কারণ আমদানি হঠাৎ করে বন্ধ করে দেওয়ার জন্য কিন্তু এই প্রেক্ষাপটটি তৈরি হয়েছে। এছাড়া ব্যবসায়ীরা যেটি বলছিলেন যে পেঁয়াজের দাম কিন্তু আস্তে আস্তে কমে আসতে শুরু করেছিল এবং প্রায় যে দামে পেঁয়াজটি বিক্রি হচ্ছিল 15-20 দিন আগে সেই দামে কিন্তু চলে আসতো। কিন্তু সরকারে হঠাৎ করে যে বাণিজ্য মন্ত্রণালয়ের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত কারণেই কিন্তু পেঁয়াজটি কিন্তু আমদানি বন্ধ করে দেওয়া হয়। ফলে আবার নতুন করে একটা সংকট সৃষ্টি হচ্ছে ব্যবসায়ীদের মধ্যে। এই কারণে কিন্তু পেঁয়াজ বেশি করে ছাড়ছে না। তবে এখানে আমি যে আড়তটিতে রয়েছি সেই আড়তে কিন্তু প্রচুর পরিমাণে পেঁয়াজ দেখা যাচ্ছে এবং পেঁয়াজের বেচা বিক্রিও কিন্তু হচ্ছে এবং এর দামটি তখনই কমে আসবে যখন আমদানিপত্র আবার দেওয়া হবে এবং প্রচুর পরিমাণে পেঁয়াজ কিন্তু বাইরে থেকে আসবে, দেশের বাইরে থেকে আসবে, তখনই কিন্তু আবার স্থিতিশীল হবে বাজারটি। তো এমনটি বলছেন ব্যবসায়ীরা। তো এই ছিল সাজিদ আমার কাছে বগুড়ার যে পেঁয়াজের বাজার এবং আড়তের পাইকারি এবং খুচরা বাজার থেকে সর্বশেষ পেঁয়াজের দরদাম নিয়ে। পেঁয়াজের বাজারের খবরাখবর জানাতে সাথে যুক্ত ছিলেন সহকর্মী মাজেদুর রহমান বগুড়া থেকে এবং তারও আগে যুক্ত ছিলেন হিলি স্থলবন্দর থেকে সোহেল রানা। আমদানি বৃদ্ধি পাওয়ায় সপ্তাহ ব্যবধানে কিছুটা কমলেও এখনও চড়া বিদেশি ফলের দাম। এ নিয়ে আরও জানাতে সৈয়দপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল বাপ্পি। বাপ্পি, ফল আমদানি কমার কারণ কি বলছেন ব্যবসায়ীরা এবং বর্তমানে বাজারে কোন ফল কত টাকায় বিক্রি হচ্ছে জানাবেন। সাজিদ, এই সময় আমদানি কিছুটা বেড়েছে এবং ব্যবসায়ীরা যেটি বলছে যে আমদানি এবং সরবরাহ দুটি স্বাভাবিক আছে, কিন্তু তারপরও বিদেশি যে ফলগুলো আছে সেগুলোর দাম কমছে না। এটার পিছনে কারণ তারা বলছেন যে চাহিদা অনেক বেশি বেড়ে গেছে। এই চাহিদাটা বৃদ্ধির পিছনে আমি কারণ জিজ্ঞাসা করেছিলাম। তারা বলছে যে এই সময়টাতে যেহেতু একটু ভাইরাস জ্বরের সিজন যায় এবং এই মৌসুমে সাধারণত চিকিৎসকরা পরামর্শ দেন যে ভিটামিন সি সমৃদ্ধ যেসব ফল আছে সেসব ফল বেশি করে খাবার জন্য। তো সেই জায়গা থেকে আসলে মালটা, কমলা, ডালিম বা বেদানা, আপেল এই ফলগুলোর চাহিদা বেড়ে যায় সাধারণত। তো সেই বেড়ে যাওয়ার কারণেই এখনও ফলের দামটা বেশি বলে আমাদেরকে জানাচ্ছেন ব্যবসায়ীরা। আমি যে দোকানের সামনে দাঁড়িয়ে আছি সেই দোকানে আজকে মালটা বিক্রি হচ্ছে 400 টাকা কেজি দরে, আপেল বিক্রি হচ্ছে 300 থেকে 350 টাকা কেজি দরে, কমলা বিক্রি হচ্ছে 300 থেকে 320 টাকা কেজি দরে, আঙুর বিক্রি হচ্ছে 400 থেকে 420 টাকা কেজি দরে এবং ড্রাগন বিক্রি হচ্ছে 150 টাকা কেজি। এখনও কিছু আম পাওয়া যাচ্ছে, সেই গৌরমতি আম বিক্রি হচ্ছে 150 টাকা কেজি দরে। তো এই যে ডাক্তারদের পরামর্শে যে চাহিদা বেড়েছে সেই চাহিদার কারণেই আসলে দামটা এখনও হাতের নাগালে আসছে না বলে আমাদেরকে জানাচ্ছেন এখানকার ব্যবসায়ীরা। তবে কিছুদিনের মধ্যে হয়তো কমে যাবে। সাজিদ, এই ছিল আমার কাছে সৈয়দপুর থেকে ফলের বাজারের সবশেষ অবস্থা। সৈয়দপুর থেকে ফলের বাজারের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী আমিরুল বাপ্পি। শেষ করছি এ সপ্তাহের বউনি। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করতে পারেন facebook.com/tv.ekhon। ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।